নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। 39 নম্বর পুরো ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেবের এই উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কোনাবন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ পুরো ওয়ার্ল্ড কর্পোরেশনের অলোক সাহা এবং অন্যান্যরা। অনুষ্ঠানে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত অতিথিদের হাত ধুয়ে। মহা ধুমধামে বিগত বছরের ন্যায় এই বছরও 1 জানুয়ারি দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসেবে। একদিকে 67তম জাতীয় স্কুল ফুটবলে দাপট দেখাচ্ছে রাজ্য দলের খেলোয়াড়রা। 67তম এই আসরে হকির জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য দল। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 আসর। 18 সদস্যের রাজ্য দল মঙ্গলবার রেলপথে রওনা হবে নতুন বছরের প্রথম দিনে। সোমবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুব্রত নাথ সহ রাজ্য হকি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। 2023-এর বিদায় লগ্নে গোটা বিশ্ব আলোকিত হলো রঙিন আলোকে। এরই মাঝে পৃথিবীর আলো দেখলো 8টি ফুটফুটে শিশু। আইজিএম হাসপাতালে রবিবার রাতে 12টায় জন্ম দিল 8 জন শিশু। কর্তব্যরত চিকিৎসা কর্মীরা সকলেই সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করলেন শিশুদের প্রতি। গোটা রাজ্যে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব। প্রত্যেক বছর নতুন বছরের প্রথম দিনটি কল্পতরু দিবস হিসেবে পালিত হয়। এরই অঙ্গ হিসেবে রাজধানীর বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হন। বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। বেশ কিছু অনুষ্ঠান প্রসঙ্গে দুস্থদের মধ্যে শাড়ি প্রদান করা হয়। আইজিএম হাসপাতালের এক অংশের চিকিৎসকদের কারণে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্যের চিকিৎসক। মুখ্যমন্ত্রী মানিক সাহা অভিযোগ রয়েছে রবিবার বছরের শেষ দিনে মধ্যরাতে এক রোগীকে নিয়ে নাজেহাল হতে হয় রোগীর আত্মীয়দের। আত্মীয়ের অভিযোগ মতামত চিকিৎসকের কারণে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে একটা অংশের মানুষ হাসপাতাল থেকে। তাই চিকিৎসক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ প্রয়োজন বলে মনে করছেন এই এহেন ক্ষেত্রে সাধারণ মানুষ। ত্রিপুরা জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো জন্মবার্ষিকী অনুষ্ঠান। বিশিষ্ট কবি, সাহিত্যিক, উপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের 110তম জন্মবার্ষিকী পালন করা হয় নতুন বছরের প্রথম দিনে। আম্বেদকর স্মৃতি ভবনে জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভাপতি রতন ভৌমিক, সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস সহ আরো অনেকেই। নতুন বছরের প্রথম দিনেই দুস্থদের পাশে দাঁড়ালো 43 নম্বর পুর ওয়ার্ড। আগরতলা পৌর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে প্রদান করা হলো শীত বস্ত্র। প্রতাপগড় ব্রিজ সংলগ্ন ওয়ার্ড কমিউনিটি হলে মোট 100 জন দুস্থদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। তারই সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অনেকেই। জনজাতিদের অস্তিত্ব রক্ষায় প্রথমবার আন্দোলনে ঝাঁপিয়েছিলেন জনজাতি নেতা এনসি দেববর্মা। 2009 সালে তার হাত দিয়ে গঠিত হয় আইপিএফটি সংগঠন। সংগঠনের ফাউন্ডার সভাপতি এনসি দেববর্মার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো সোমবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সলেশন লিমিটেডের 20তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে নতুন বছরের প্রথম দিনে ভোজন হলো 2024 সালের উন্মোচন করা হলো 2024 সালের বাৎসরিক ক্যালেন্ডারের। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রাধাকৃষ্ণন, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ আরো অনেকেই। বর্ণাঢ্য অনুষ্ঠান শোভাযাত্রার মধ্য দিয়ে 20তম প্রতিষ্ঠা দিবস পালন করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। নতুন বছরের প্রথম দিনে দপ্তরের কর্মীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়, যে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। বনমালীপুর বিদ্যুৎ দপ্তর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পা মেলান মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য আধিকারিক এবং অন্যান্য অধিকর্তারা।
বিগত বছরের ধারাবাহিকতা বজায় রইল নতুন বছরেও। নতুন বছরের প্রথম দিকে সোমবার বর্জলা দেশবন্ধু পাড়ায় অনুষ্ঠিত হলো বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে গোটা রাজ্যে চলছে নানান কর্মসূচি। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের ঘুম ভাঙল দলের। তবে ভোটের আগে এই ঘুম ভাঙা বর্ষপূর্তিকে ঘিরে 1998 থেকে 2024 অর্থাৎ 26 বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল সদর দপ্তরের এই উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। আইপিএল শুরুর আগে নতুন স্টেডিয়াম পাচ্ছে ক্রিকেটাররা। পাঞ্জাব ক্রিকেট সংস্থা এই নতুন স্টেডিয়াম তৈরি করেছে মাল্লানপুরে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্টেডিয়াম তৈরির শেষ তুলির টান এবং কর্মকর্তারাও ঘুরে দেখছেন নবনির্মিত স্টেডিয়াম। আশা করা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ক্রিকেট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। আইপিএল শুরুর আগে এই স্টেডিয়ামে ভারত এবং আফগানিস্তান থেকে ম্যাচ থেকে এই স্টেডিয়াম সম্পর্কে আগাম পূর্বাভাস উঠে আসবে ক্রিকেটারদের সামনে। আগামী 22 জানুয়ারি বহু চর্চিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের কাছে উদ্বোধন হবে নতুন ইতিহাস। তবে তার আগামী 12 জানুয়ারি দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুম্বাই ট্রান্স হারবার লিংক দীর্ঘতম এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 22 কিলোমিটার লম্বা এবং প্রায় 16.5 কিলোমিটার সমুদ্রের উপর তৈরি করা হয়েছে এই দীর্ঘতম সেতু। দেশের দীর্ঘতম সেতু হলেও এটি MTHL এর দাবি সেতু হবে বিশ্বের দ্বাদশতম দীর্ঘ সেতু। 2018 সালে তৈরি হয়েছিল সেতুর কাজ এবং সেই সেতু চালু হলে প্রতিদিন প্রায় 70,000 যানবাহন চলাচল করতে পারবে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে 17,843 কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সেতু নির্মাণ করা হয়েছে বলে খবর। নতুন বছরের প্রথম দিনেই বর্ষণ বিপর্যয় উদীয়মান সূর্যের দেশে। বিকেলে কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে দেশ। সূত্রের খবর ইতিমধ্যে নোটে এলাকায় কম্পনের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 7.6। কম্পন অনুভূত হয়েছে জাপানের রাজধানী টোকিও এবং সহ একাধিক শহরে, যার ফলে ওয়াজিমা উপকূলে সমুদ্র উঠে পড়েছে 1.2 মিটার ঢেউ। বেশ কিছু এলাকায় আছড়ে পড়ল সুনামি। শাসনের তরফ থেকে জানানো হয়েছে সতর্কতা। কম্পনের ফলে কিছু জায়গায় ফাটল তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পে ক্ষতি হবে জাপানের বেশ কিছু এলাকায়। নতুন বছরের সূচনাতেই মহাকাশ গবেষণায় সাফল্যের মুখ দেখল ভারত। ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্স-রে পোলোমিটার স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে। মহাশূন্যের অসীম রহস্যে ভরা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের সন্ধান করবে এই এক্সপোস্যাট। সোমবার সকাল 9:10 কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। তার আগের কয়েক মুহূর্ত একেবারে দম বন্ধ করে ইসরোর কন্ট্রোল রুমে অপেক্ষার প্রহর কাটান বিজ্ঞানীরা। অবশেষে এক্সপোস্যাটের সফল উৎক্ষেপণে তার অবসান ঘটে। বছর শুরুতেই খুশির হাওয়া দেশের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রে। উল্লেখ্য, এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতে বিশ্বের দ্বিতীয় স্থান পাকা করে নিল এবং এর আগে একমাত্র এই স্থানের দখলে ছিল আমেরিকা। বছরের প্রথম দিনই ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের মাঠে বিকশিত ভারত যাত্রার প্রচার গাড়ির উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ সহ অন্যান্য বিশিষ্টরা। বিধায়ক বিশ্ববন্ধু সেন দাবি করেন, এখন মানুষকে সরকারি সুযোগ সুবিধার জন্য মিছিল মিটিং এ হাঁটতে হয় না, নির্দিষ্ট সিস্টেম অনুসারে পৌঁছে যায় মানুষের কাছে সেই অধিকার। বর্ষবরণের আনন্দ উৎসবের আবহে চিন্তা বাড়ালো করোনা। গত 7 মাসের তুলনায় গত সপ্তাহে কোভিড সংক্রমণের হার বেড়েছে 22%। মাত্র 7 দিনের মধ্যে 10টি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। দেশজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট JN.1। প্রতিদিনই করোনার থাবায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। গত 24 ঘন্টায় 3 জনের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে খবর, গত 24 ঘন্টায় অর্থাৎ রবিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 636 জন এবং এই সংখ্যাটা শনিবারের তুলনায় বেশ খানিকটা কম। তবে চিন্তা বাড়াবে সাপ্তাহিক পরিসংখ্যানগুলো। তবে দেশজুড়ে উদ্বেগের মধ্যেও আশা জাগাচ্ছে কেরল। টানা 4 সপ্তাহ ধরে করোনার দাপটের পর বেশ অনেকটাই কমেছে কেরলের করোনা আক্রান্তের সংখ্যা।
মান্দাই ব্লকের অন্তর্গত বিশ্রামবাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইনের কাজ শুরু হয়েছিল সম্প্রতি, কিন্তু স্থানীয়দের দাবি তাদের জমির উপর দিয়ে যে পাইপলাইন নেওয়া হয়েছে তাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাই তারই ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এই অবস্থায় ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসলেন বিধায়ক রঞ্জিত দেব বর্মা, কিন্তু স্থানীয়দের দাবি যদি সঠিক সময়ে সঠিক ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে এলাকা দিয়ে পাইপলাইন নিতে দেবেন না গ্রামবাসীরা। 2024-এর শুরুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চীনা প্রেসিডেন্ট এবং বলেন চীনের সঙ্গে মিশে যাবে তাইওয়ান। তার ভাষণে এই কথা সাফ জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে একই আদর্শ মাথায় রেখে একীভূত হয়ে যাবে তাইওয়ান প্রণালীর দুই প্রান্ত। উল্লেখ্য 13 জানুয়ারি তাইওয়ানের সাধারণ নির্বাচন। জিনপিং প্রশাসনের তরফে বলা হয়েছে এই নির্বাচনে ঠিক হয়ে যাবে তাইওয়ান যুদ্ধ চায় না শান্তি। গত বছরও একাধিকবার তাইওয়ানের বিরুদ্ধে সুর চড়িয়েছে চীন। প্রসঙ্গত শনিবারই চীনের তাইওয়ান বিষয়ক মন্ত্রকের মুখপাত্র তোপ দেগেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট পদপ্রার্থী উইলিয়াম লাইকে। মন্ত্রকের তরফে বলা হয় উইলিয়াম লাই আসলে এক বিচ্ছিন্নতাবাদী নেতা। উল্লেখ্য তাইওয়ানের নির্বাচনের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন চীনপন্থী কুওমিন্তাং দলের হো ইউং হুই। তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস, তারই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার কদমতলাস্থিত তৃণমূল কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর জেলার সভাপতি বিমল নাথ, ত্রিপুরা তৃণমূল রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাসিম তালুকদার, কুর্তি কদমতলা ব্লক সভাপতি স্বপন নাথ, বাগবাসা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রসময় নাথ থেকে শুরু করে অন্যান্যরা। 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জির হাত ধরে জন্ম হয়েছিল মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের, এবং এদিন মমতা ব্যানার্জির দলের প্রতীক আঁকেন ঘাসের উপর জোড়া ফুল। পরে ভারতীয় নির্বাচন কমিশন থেকে এই জোড়া ফুল প্রতীকটির অনুমোদন পাওয়া যায় তাদের। বছরের প্রথম দিনই বড়সড় বিপর্যয় জাপানে। 7.6 মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উদীয়মান সূর্যের দেশ। তারপরে সুনামির সতর্কতা জারি হয়েছে দেশ জুড়ে। ইতিমধ্যে ওয়াজিমা উপকূলে 1.2 মিটার ঢেউ উঠতে শুরু করেছে, ফলে ভূমিকম্পে ঠিক পরে হয়ে গেছে সুনামি। প্রাথমিকভাবে জানা গেছে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য জাপান এবং কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও সহ একাধিক বড় শহরে। দেশের পশ্চিম উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। কথিত আছে 51 ধামের এক ধাম উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির। সারা বছর মাতাবাড়িতে দেশ বিদেশের ধর্মপ্রাণ মানুষ পুজো দিতে যান। সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন রাজ্য বহিরাজ্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থী ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের কাছে গেছেন পুজো দিতে, আশীর্বাদ নিতে, রাজ্যবাসীর মঙ্গল কামনা করতে। এই ত্রিপুরেশ্বরী মন্দিরে আজকে ভিড় পরিলক্ষিত। ইংরেজি বর্ষবরণের রাতে রাস্তার মাথা এলাকায় মদমত্ত অবস্থায় রক্তক্ষয়ী সংঘর্ষ। সুমন দে নামের এক ব্যক্তি মদ পান করছিলেন। অভিযোগ অপরাধে তখন 3 দুষ্কৃতিকারী মিলন সিং, খোকন দেবনাথ এবং রামু নামে 3 ব্যক্তি কাঠের ফাইল দিয়ে সুমনকে বেধড়কভাবে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা, কিন্তু সোমবার ফের আহত সুমন দের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। তখন কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। ঘটনায় আহত ব্যক্তির পরিবারের সদস্যরা দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে খবর লেখা পর্যন্ত প্রাণঘাতী হামলায় অভিযুক্তদের টিকির নাগাল পায়নি পুলিশ। ফের রাশিয়ায় নিষিদ্ধ ক্লাস্টার বোমা ফেলল ইউক্রেন। শনিবার রুশ প্রেসিডেন্ট বেলগোরেদে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনীর। বিধ্বংসী এই বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত 20 জনের। এতে আহত হয়েছেন 111 জন, এমনটাই অভিযোগ জানিয়েছে মস্কো। হামলার ঠিক একদিন আগে ইউক্রেনে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছিল রুশ বাহিনী, যার বদলা নিয়েছে ইউক্রেনীয় ফৌজ বলে মনে করা হচ্ছে। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণ বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ। উল্লেখ্য 2 বছর পূর্ণ হতে চলেছে রক্তক্ষয়ী এই যুদ্ধের। মস্কো যে ভয়াবহ হাতিয়ার ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেনের বিরুদ্ধে, সেই ক্লাস্টার বোমা দিয়ে কিয়েভকে সাহায্য করছে আমেরিকা। এর আগেও এই যুদ্ধাস্ত্র ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন জেলেনস্কি। ক্লাস্টার বোমা নাকি এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের 120টি দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।